দর্শক আমন্ত্রণ সকাল ৯টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করার আশ্বাস দিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুজনকে প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত করেছে ঢাকা। বুধবার নয়াদিল্লিতে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও ডক্টর এস জয়শঙ্করের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বৈঠকে জ্বালানি সহযোগিতা বাড়ানো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুদেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বুধবার ডক্টর খলিলুর রহমান নয়াদিল্লিতে ডক্টর এস জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করেছেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। এর আগে নয়াদিল্লিতে পৌঁছানোর পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন ডক্টর খলিল। সেই বৈঠকে উভয় দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও আলোচনা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর ৩ আসনের ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে শুরু হয় ভোট গ্রহণ। একটানা চলবে বিকেল 4:30 পর্যন্ত। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাঈম ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি শেরপুর ৩ আসনের শ্রীপুরদী উপজেলার কুড়িকাহানি ইউনিয়নের পশ্চিম জিনিয়া সরকারি প্রাথমিক ভোট কেন্দ্রে অল্প কিছুক্ষণ আগে শুরু হয়েছে ভোট গ্রহণ। আমরা একটু দেখানোর চেষ্টা করব ভোটাররা কিভাবে তাদের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করেছেন এবং লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খল ভাবে কিন্তু ভোটাররা ভোট দিচ্ছেন। আমরা একটু জানিয়ে রাখি, আমরা কথা বলেছি জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে শেরপুরে মোট 4,09,803 জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন এবং এই শেরপুর ৩ আসনে কিন্তু দুটি উপজেলা শ্রীপুরদী এবং ঝিনাইগাতি এবং দুটি উপজেলার 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভা। এটি পাহাড়ি ঘেঁষা হয়। এখানে কিন্তু ব্যাপকভাবে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসারের তথ্য মতে তিনি আমাদেরকে জানিয়েছেন 16 প্লাটুন বিজিবি, র্যাবের 14টি টিম এবং পুলিশের 26টি টিম সব বিভিন্ন ধরনের টিম কিন্তু এখানে কাজ করছেন। এবং এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন পর্যবেক্ষক রয়েছে। যেমন একটু জানিয়ে রাখি, নির্বাচন অফিসের কিন্তু মোট 18 জন পর্যবেক্ষক কিন্তু মাঠে কাজ করছেন। এছাড়াও এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন, ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ নিরাপত্তার চাদরে পুরো নির্বাচনী এলাকা ঘুরে ঢেকে রাখা হয়েছে। আরেকটু জানিয়ে রাখি যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু 13 জন করে আনসার সদস্য রয়েছেন এবং 3 জন আনসার সদস্য অস্ত্রধারী এবং একজন আনসার যিনি অস্ত্রধারী এবং সুরক্ষা অ্যাপস ব্যবহারকারী, তিনি শুধুমাত্র প্রিজাইডিং কর্মকর্তা যিনি রয়েছেন কেন্দ্রের, তার নিরাপত্তার স্বার্থে তিনি দায়িত্ব পালন করবেন। এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু 5 থেকে 6 জন করে পুলিশ সদস্য রয়েছেন যাদের বডি অন ক্যামেরা দেওয়া হয়েছে, তারা কিন্তু নিরাপত্তা প্রদান করবেন এখানে। এবং প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন যে ভোটের আগেও যেমন নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল, আজ ভোটের দিনও একইভাবে থাকবে এবং ভোট গ্রহণ শেষেও কিন্তু ওই নির্বাচনী শেরপুর 3 যে এলাকা, এই এলাকাতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হবে। এই ছিল আমার কাছে শেরপুরের তথ্য। নাঈম ইসলাম। চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ঘটনায় হুমকির মুখে পড়েছে কোটি টাকা ব্যয় নির্মিত নদীরক্ষা বাঁধ। এক রাতের ব্যবধানে কয়েক একর জেগে ওঠা বালুর চর থেকে ড্রেজার দিয়ে বালু নিয়ে গেছে প্রভাবশালী একটি চক্র। এতে বালুচর বিলীন হয়ে সৃষ্টি হয়েছে গভীর পানির খাদ, যা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। স্থানীয়রা জানান, সোমবার বিকেলেও সেখানে শিশু কিশোররা খেলাধুলা করছিল। পরদিন সকালে গিয়ে দেখা যায় বালুচরটি নেই। রাতের আধারে প্রভাবশালী একটি চক্র ড্রেজার দিয়ে বালু কেটে নিয়ে গেছে। ফলে সেখানে এখন শুধু অথই পানি আর ভাঙনের শঙ্কা। এদিকে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে প্রশাসন। হাইমচর থানা পুলিশ জানায়, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে 7 জনকে আসামি করে মঙ্গলবার একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্তদের মধ্যে 5 জনকে আটক করা হয়েছে এবং বাকি 2 জনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে মোট ৮ শিশুর মৃত্যু হলো। বুধবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাইনউদ্দিন খান জাগো নিউজকে তথ্য জানান। তিনি বলেন, নেত্রকোনা থেকে আসা আদিবা নামের শিশুটির শরীরে হামের লক্ষণ থাকার পাশাপাশি শারীরিক অসুস্থতায় ভুগছিল। যথাযথ চিকিৎসা সেবা চলমান থাকা অবস্থায় সকালে শিশুটি মারা যায়। এছাড়া গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ২২ শিশু ভর্তি হয়েছে। ফলে সেখানে চিকিৎসাধীন রয়েছেন মোট ৭৮ শিশু। ফেনীতে ভোজ্য তেলের মজুত ও অনুমোদনহীন লেভেলিংয়ের বিরুদ্ধে ফরিদপুরে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতা কার্ড করে দেওয়ার কথা বলে আবাসিক হোটেলে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী নারী জানান, ১০ বছর আগে তার স্বামী মারা যান। এরপর থেকে অন্যের বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। তাকে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার আশ্বাস দেন প্রতিবেশী সুজন শেখ। কার্ড করে দিতে উপজেলা পরিষদে যাওয়ার কথা বলেন সুজন শেখ। ২রা এপ্রিল সকাল ৯টার দিকে তিনি সুজনের সঙ্গে রিকশাযোগে রওনা হন। এরপর শহরের গোয়ালচামটে পুরাতন বাস টার্মিনালের ভাঙা রাস্তার মোড়ে নিয়ে নামানো হয়। সেখান থেকে নতুন বাস টার্মিনাল সড়কের দিকে কিছু দূর পায়ে হেঁটে একটি আবাসিক হোটেলের সামনে নেওয়া হয়। এ সময় ওই নারীকে জানানো হয় এখানেই অফিস। এরপর আবাসিক হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ৪ দিন চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন ওই নারী। তবে অভিযোগ অস্বীকার করেছেন সুজন শেখ। তবে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে তার সখ্য রয়েছে বলে স্থানীয় একাধিক ব্যক্তি নিশ্চিত করেছেন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে দেশটিকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে উত্তর ইসরায়েল লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হিজবুল্লাহ টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, নিজ মাতৃভূমি ও দেশের জনগণের ওপর ইসরায়েলি এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলার জবাব দিয়ে যাবে। লেবানন থেকে ছোড়া একটি রকেট আকাশেই ধ্বংস করে দেয়া হয়েছে। এর আগে এমন দাবি করেছিল ইসরায়েলি সংবাদ মাধ্যম, যেখানে বলা হয়েছিল লেবাননের হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের রকেট হামলার দায় স্বীকার করেছে। লেবাননের এই সন্ত্রাসী গোষ্ঠীর পৃষ্ঠপোষক ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ২ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর এটি দেশটির বিরুদ্ধে তাদের প্রথম হামলা। বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। দিনভর এই রক্তক্ষয়ী হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১১৬৫ জনেরও বেশি আহত হয়। এই ঘটনায় লেবানন একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াজ সালাম জানিয়েছেন, তার দেশ ইসরায়েলি হত্যাযজ্ঞ থামাতে সব রাজনৈতিক ও কূটনৈতিক শক্তি পুঞ্জীভূত করছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ড্রোন হামলায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার আল জাজিরা এক প্রতিবেদনে মোহাম্মদ উইসা নামে তাদের ওই প্রতিবেদকের নিহত হওয়ার খবরটি নিশ্চিত করে। তাদের প্রতিবেদনে আল জাজিরা জানায়, গাজা শহরের মূল সড়কে গাড়ি চালানোর সময় তাকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। তিনি আল জাজিরার মুবাশশির প্রতিনিধি ছিলেন। উইসাকে হত্যার মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হাতে এই পর্যন্ত নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা দাঁড়ালো ২৬২-তে।
সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের বকেয়া থাকা নারী ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিকও বাড়ানো হয়েছে। বুধবার নতুন বোর্ডের দ্বিতীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন। দীর্ঘদিন ধরে চলা অপর্যাপ্ত পারিশ্রমিক কাঠামোর বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তামিম। তিনি জানান, সংশোধিত কাঠামো জাতীয় ক্রিকেট লিগের 8টি দলকে অন্তর্ভুক্ত করবে। চুক্তিভুক্ত ক্রিকেটাররা 3টি ক্যাটাগরিতে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি পাবেন। ক্যাটাগরি এ ক্রিকেটাররা আগে মাসে 35,000 টাকা পেতেন, এখন পাবেন 65,000 টাকা। ক্যাটাগরি বি ক্রিকেটারদের বেতন 30,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। আর ক্যাটাগরি সি ক্রিকেটারদের বেতন 25,000 থেকে বাড়িয়ে করা হয়েছে 40,000 টাকা। প্রথম শ্রেণীর ক্রিকেটে ম্যাচ ফিও বাড়ানো হয়েছে। আগে প্রতি ম্যাচে 70,000 থেকে 75,000 টাকা দেওয়া হতো, এখন তা বাড়িয়ে করা হয়েছে 1 লাখ টাকা। নতুন পারিশ্রমিক কাঠামো 1 জানুয়ারি থেকে কার্যকর হবে, ফলে চুক্তি সম্পন্ন হওয়ার পর ক্রিকেটাররা সেই তারিখ থেকে সমন্বয় করে অর্থ পাবেন। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।